প্রিয় দর্শক, স্বাগতম যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক রাজনৈতিক সহ নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই সাইফুল হক ভাইকে দিয়ে। সাইফুল হক ভাই, আজকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন আজকে রাতে। তো এটা হচ্ছে বলা হচ্ছে 3 দশকের মধ্যে আমেরিকান প্রেসিডেন্টের সাথে জাতিসংঘের সাইডলাইনে বাংলাদেশের সরকার প্রধানের বৈঠক। তো এই বৈঠকের গুরুত্ব এবং বৈঠকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন সালাম ভাই, আর আপনার অনুষ্ঠান দর্শক শ্রোতা তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই। এই প্রফেসর ইউনূস তিনি যাচ্ছেন, এটা খুবই প্রত্যাশিত যে মার্কিন রাষ্ট্রপতির সাথে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার এবার সাইডলাইনে তার সাক্ষাৎ হবে। দেখলাম যে মানে মিডিয়াতে দেখলাম 30-35 মিনিটের একটা সময় মনে হয় সেখানে আছে। তো একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য এই সময়টাই আমি মনে করি যথেষ্ট। সেদিক থেকে এটা খুব অপ্রত্যাশিত না, কারণ প্রথমত প্রফেসর ইউনূস তো মার্কিন প্রশাসনের সাথে বহু দশক ধরে আর নানাভাবে তিনি সম্পর্কিত, এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ তিনি তিনি সম্মানে তিনি ভূষিত হয়েছেন, এবং নানাভাবে তার আন্তর্জাতিক স্বীকৃতি, মর্যাদা, সম্মান সেটা আছে আমরা জানি। তো আমি যেটা বুঝতে পারি যে তিনি নিশ্চয়, যেটুকু গণমাধ্যম আপনারাও বলেছেন, যে আমাদের 5ই আগস্টের এই ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান, বলতে পারেন 16 বছর বা এই 36 দিনের রাজনৈতিক দল এবং ছাত্র তরুণদের জনগণের যে লড়াইয়ের পরে যে সরকার গঠিত হয়েছে, একটা পপুলার একটা গণজাগরণ, গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে এইটার যে পরিবর্তনের যে বার্তাটা, যে বাংলাদেশ তো আর আগের জমানায় বাংলাদেশ ফিরে যাবে না, ফলে বাংলাদেশ এখন গণতন্ত্রের পথে হাঁটবে, বাংলাদেশ সেটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করবে, বাংলাদেশ মানবাধিকারের ব্যাপারগুলোকে সমুন্নত রাখবে, এবং আমাদের অন্যান্য অনেকগুলো বিষয় আছে। 16 বছরে মানুষ যে একটা অবরুদ্ধ অবস্থার মধ্যে ছিল, বাংলাদেশ সত্যি সত্যি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সমতা, ন্যায্যতা, সম অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশ যাতে তার ভূমিকাটা পালন করতে পারে, এবারকার আলোচনায় আমি বিশ্বাস করি প্রফেসর ইউনূস হয়তো বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বিজয়ী জনগণের পক্ষ থেকে তিনি সেই বার্তাটা প্রেসিডেন্ট বাইডেনকে তিনি দেবার চেষ্টা করবেন, কথা বলবেন। তিনি নিশ্চয় আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের প্রতি তাদের যে রাজনৈতিক সমমর্মিতা, তাদের যে সহযোগিতার প্রশ্ন, অর্থনৈতিক বলি, বাণিজ্যিক বলি বা ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে বলি, নিশ্চয়ই এবারকার এই সুযোগে সেই দ্বার কিছুটা উন্মোচিত হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্ভবত হবে যে বিশেষ করে ভারত প্রসঙ্গ। ভারত বাংলাদেশকে গত বিশেষ করে 16 বছর ধরে ভারত যেভাবে একটা অজনপ্রিয় বা একটা ভোটারবিহীন সরকারকে একটা সমর্থন করতে যেয়ে এই অঞ্চলে স্থিতিশীলতার পরিবর্তে বরঞ্চ যেটা অস্থিতিশীল অবস্থা যে তৈরি করেছে, বাংলাদেশের 17-18 কোটি মানুষ একটা জনগোষ্ঠীকে যেভাবে পুরোপুরি তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাইরে দাঁড়িয়ে যেভাবে একঝুড়িতে সব ডিম রাখতে যেয়ে, আওয়ামী লীগকে যে কোনো মূল্যে ক্ষমতায় রাখতে যেয়ে ভারত যে পরিস্থিতি তৈরি করেছে, সম্ভবত এই বিষয়গুলো তিনি নিশ্চয়ই কথা বলবেন, আলোচনা করবেন। আমি নিশ্চয়ই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার ডিপ্লোম্যাটিক বা অন্যান্য পলিটিক্যাল জায়গা থেকে ভারতকে বাংলাদেশের এই বাস্তবতাটা বোঝার ক্ষেত্রে গণ আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার সম্মান নিয়ে 1, 2 নম্বর হলো এই অঞ্চলে ভারত যে কর্তৃত্ববাদী, যে আধিপত্যবাদী ভূমিকাটা পালন করে আসছিল, সেই জায়গাটা যদি খানিকটা যদি নিউট্রালাইজ করার ব্যাপারে মার্কিন প্রশাসনকে প্রফেসর ইউনূস যদি তিনি কিছুটা ইনফ্লুয়েন্স রাখতে পারেন, এবং গ্লোবাল অন্যান্য নেতাদের সাথে তার দেখা হবে, এটা নিশ্চয়ই আমাদের জন্য এটা ইতিবাচক, এটা হতে পারে। আমি এটাকে ইতিবাচকভাবেই দেখছি। অভ্যুত্থানের পরে তারা গেছেন, বাংলাদেশের মানুষের অভ্যুত্থান, তার বার্তা, তার অধিকার, তার মর্যাদার জায়গাটা হয়তো বিশ্ববাসীর কাছে তিনি উত্থাপন করবেন।
সালাম ভাই, আমরা গত 16 বছর যেটা দেখেছি যে আপনার যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি জাতিসংঘেও বহুবার গিয়েছেন, প্রতি বছরই গিয়েছেন। তো সেখানে অনেক চেষ্টাও করেছেন, কিন্তু মার্কিন কোনো প্রেসিডেন্টের সাথে তিনি বৈঠক করতে পারেননি। আমরা একবার দেখেছি একটি ছবি তুলেছেন এবং সেটি ব্যাপক প্রচারণাও চালিয়েছেন। তো এইবারের যে বৈঠক, এটা কি ডক্টর ইউনূসের যে বিশ্বব্যাপী যেই পরিচিতি বা তার সম্পর্কে বিশ্বব্যাপী যে আগ্রহ, সেটারই কোনো প্রতিফলন কিনা? আপনাকে ধন্যবাদ এবং আমার সহ-আলোচক বিজ্ঞ রাজনীতিবিদ সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই। যারা আজকের অনুষ্ঠান দেখছেন শুনছেন তাদেরকে ধন্যবাদ। এটা হলো যে বিগত সরকারের একটা একগুঁয়েমি এবং পররাষ্ট্রনীতিতে একটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কথাটা আমরা বারবার বলেছি যে শুধুমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে ভারতকে তারা যেভাবে ব্যবহার করেছে এবং বিশ্ব শক্তির বিভাজনের মধ্যে বাংলাদেশকে ঠেলে দিয়েছিল, যেটা বাংলাদেশের জন্য একটা খুবই দুঃসহ একটা ব্যাপার ছিল। এবং যেটা আপনি বললেন যে এত কিছুর পরও দেখা গেছে যে কারণ কথাবার্তায় আচার আচরণে আমরা দেখছি যে কোনোভাবেই একটা যে ভালো বা একটা কূটনৈতিক যে সম্পর্ক বিল্ড আপ করতে হলে যে ভাষার ব্যবহার করা দরকার সেই ভাষাটাই তো ছিল না। অর্থাৎ একটা অ্যাম্বাসেডারকে কিভাবে তারা চায়রানা আটানা এই ধরনের বলতো, মন্ত্রীদেরকে এইভাবে বলতো, অর্থাৎ তাচ্ছিল্য করা। অর্থাৎ মনে হতো যে তারা একটা রাজকীয় পর্যায়ে চলে আসছে আর বাকি যারা আছে সবাই চাকর বাকর। এগুলো করতে যে বাংলাদেশটাকে তারা, বাংলাদেশের অর্থনীতিকে তারা শেষ করেছে এবং বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বে কূটনৈতিক পারেও যেটা আগে একটা ভালো একটা অবস্থান ছিল সেটাকেও তারা ম্লান করে দিয়েছে। তারা শুধু মনে করেছে যে ক্ষমতায় টিকে থাকতে হলে আর কাউকে দরকার নেই, আমার পাশের দেশ যদি ঠিক থাকে তাহলে আমার সব ঠিক থাকবে। আজকে দেখেন আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন আরব আমিরাতে যে আমাদের যারা ওইখানে বসবাস করে তাদেরকে কিভাবে সেই সময় ঠুনকো একটা কারণে তাদেরকে সেখানে অবাঞ্ছিত করা হলো, তাদের চাকরি খাওয়া হলো এবং তাদেরকে জেলে দেওয়া হলো। অথচ আওয়ামী লীগ চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু আজকের এই সরকার ইন্টেরিয়াম গভর্নমেন্ট ইউনূস সাহেবের নেতৃত্বে আসার সাথে সাথে আমরা দেখলাম যে তাদের সেগুলো সব ফিরে পাইলো এবং সেই সমস্ত তাদের যত কিছু করা হয়েছিল সেগুলো থেকে তাদেরকে মাফ করে দেওয়া হলো। অর্থাৎ এদের একটা কূটনৈতিক যে একটা সম্পর্ক থাকা দরকার, সেই সম্পর্কটা কিন্তু সবগুলো প্রায় বেশিরভাগ রাষ্ট্রের সাথে, অর্থাৎ বন্ধুহীন, বাংলাদেশকে কার্যত বন্ধুহীন করে ফেলেছিল আজকের আওয়ামী লীগ সরকার। আজকের এই আমরা অবশ্যই ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আজকে যে সরকার আসছে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা বলবো যে ক্ষতিটা করে গেছে আওয়ামী লীগ, আজকে যেমনি দেশের ভিতরের সেই সমস্ত সমস্যাগুলোকে তারা সংস্কার করতে হবে, ঠিক তেমনিভাবে আজকে পররাষ্ট্রনীতির বেলায়ও যে আমাদের সবার বন্ধু, আমাদের কোনো প্রভু নাই, সেই অবস্থাটা নিয়ে আসতে হবে। আর সবার সাথে সম্পর্ক যাতে গড়ে তোলা যায় সেই অবস্থাটা সৃষ্টি করতে হবে। কারণ আজকে বিশ্ববাসীর কাছে যেটা প্রমাণ হয়েছে যে একসময় আওয়ামী লীগ যেটা ছিল বটমলেস বাস্কেট, ঠিক আবার এই আওয়ামী লীগের শেখ হাসিনার আমলে কিন্তু আবার সেই একই বটমলেস বাস্কেট হয়ে গেছে। অর্থাৎ বিদেশ থেকে টাকা আনতেছে, আবার ওই টাকাই তারা লুটপাট করে সেই টাকা আবার বিদেশে তারা পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ দেশে কোনো কাজ হচ্ছে না। এটা কিন্তু একটা ভাবমূর্তি সারা পৃথিবীতে তারা গড়ে তুলছিল যে বাংলাদেশে সাহায্য দিয়ে কোনো লাভ নাই, সব লুট হয়ে যায়, সব ডাকাতি হয়ে যায়, সব চোর হয়ে যায়। এখানে মন্ত্রীরা চোর, এখানে এমপিরা চোর, এখানে বড় ব্যবসায়ীরা চোর, অর্থাৎ হোল নেশনটাকে একটা চোরের পর্যায়ে তারা নিয়ে গেছিল শুধুমাত্র একমাত্র আওয়ামী লীগ বা শেখ হাসিনা তার ক্ষমতাটাকে মানে এস্টাবলিশ করার জন্য এবং তাদের চুরি বাটপাড়ি করে তাদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য। তো সেই অবস্থা থেকে আমরা আশা করি মুক্তি পাবে এবং আজকের আমাদের ইউনূস সাহেব সেখানে গেছেন। আমরা আশা করব যে আমাদের যে অর্থনীতির যে ক্ষতিটা হয়েছে সেই অর্থনীতি যারা আজকে চুরি করে ব্যাংক থেকে টোটাল ব্যাংকের টাকায় লুট হয়ে গেছে, আমরা আশা করব যে এখন ঋণ না এনে
ঋণ না এনে যাতে সেই সমস্ত লুট হওয়া টাকাগুলো যাতে উদ্ধার করা যায়, এবং সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংক বলি, এশিয়ান ব্যাংক বলি, বা বিভিন্ন দাতা যে সমস্ত রাষ্ট্রগুলো আছে আমেরিকা সহ, আজকে সেই সমস্ত রাষ্ট্রগুলোর সাথে স্বাভাবিকভাবে ডক্টর ইউনূসের একটা ভালো সম্পর্ক আছে, সেটাকে কাজে লাগিয়ে, এবং বাংলাদেশ সম্পর্কেও সবার একটা ধারণা আছে, কাজে সেটা কাজে লাগিয়ে যাতে অর্থনীতিটাকে চাঙ্গা করা যায়, এবং বিদেশে যে ভাবমূর্তিটা নষ্ট হয়েছে সেই ভাবমূর্তিটা যাকে আবার পুনর্জাগরণ করা যায়, সেটার জন্য অবশ্যই ডক্টর ইউনূস সাহেব চেষ্টা করবেন, এটাই আমরা আশা করি। সেগুলো আমরা অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি যে আজকে রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন যে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তো নির্বাচন তো আপনাদেরও কাঙ্ক্ষিত বা আপনারাও চান, তো সেনাপ্রধানের এই বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমি ইতিমধ্যে বলেছি দু একটা টেলিভিশনে যে আমি আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান সাহেবের তার যে গতকালকে রয়টার্সকে দেওয়া যে সাক্ষাৎকার, এটাকে আমি সামগ্রিকভাবে আমি একটা ইতিবাচকভাবে এটাকে আমি দেখতে চাই এই জায়গা থেকে যে তিনি এই সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট বা দায়িত্ব যেটা, তারা একটা অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন নিশ্চিত করবেন। তার জন্য যে গণতান্ত্রিক পরিবেশটা তৈরি করা দরকার এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার করা দরকার, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, বিচার বিভাগ থেকে শুরু করে কিছু কিছু ইকোনমিক সেক্টরও, এসবগুলো তিনি উল্লেখ করেছেন। অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেখানে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো, সংস্কারগুলো করার ভেতর দিয়ে যাতে বলেছেন 1 থেকে 1.5 বছরের মাথায় যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা যায়, সেদিক থেকে তিনি বলেছেন তিনি একজন পেশাগত মানুষ হিসাবে, এবং তিনি আমাদের যে বাহিনীর তিনি নেতৃত্বে আছেন, সেই বাহিনী যে সরকারকে তারা যে একটা সার্বিক সমর্থন করতে চান, সেটা তিনি খুবই একেবারে বলতে পারি খুব স্পষ্টভাবে, খোলামেলাভাবে তিনি সেটা কথাটা উচ্চারণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি এবং তার বাহিনীর একটা ইতিবাচক যে ডিজায়ার, তারা যে একটা নির্বাচিত সংসদ, জনপ্রতিনিধিত্বশীল সরকার তারা যে দেখতে চান 1 থেকে 1.5 বছরের মাথায় একটা নির্বাচনের মধ্য দিয়ে, এই বার্তাটা কিন্তু আজকে দেশব্যাপী বা ইন্টারন্যাশনালি বার্তাটা যথেষ্ট গুরুত্ব বহন করে। সেই জন্য বলেছি যে এটা আমাদের জন্য, আমি মনে করি এটা অন্তর্বর্তী সরকারের জন্য এটা একটা আস্থার জায়গাটা তৈরি করবে। একই সাথে রাজনৈতিক দল এবং জনগণের বিভিন্ন অংশের মধ্যে, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের মধ্যেও এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে এটা যাবে। আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন, সেনাবাহিনী কোনো রাজনীতির ক্ষেত্রে কোনো হস্তক্ষেপের জায়গাটা এটা তাদের কাজ না, তারা এটা করবেন না। হ্যাঁ জি, তার উচ্চাভিলাষও নেই। আচ্ছা, তাদের কোনো উচ্চাভিলাষ জায়গাটা নাই। এটাও মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা। এটা একটা আমাদের এখন বিদ্যমান সমাজে নানা আলোচনা আছে, বিভিন্ন গুজব আছে, নানা ধরনের বিষয়টাগুলো যে পরিস্থিতি যাই হোক না কেন, তারা এই সরকারের পেছনে তারা আছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকার কোনোভাবে তারা যাতে ব্যর্থ না হন, তার মানে যেটা আমি বলেছি, আমি বলতে চাই যে সরকার, আমরা আশা করব সরকার তার ট্র্যাকের মধ্যে থাকবেন। যখনই তারা ট্র্যাকের বাইরে যাবেন তখনই কিন্তু প্রশ্ন ওঠে, তখনই বিতর্কের জায়গাটায় তৈরি হয়। আমি মনে করি, কারণ এই সরকারের প্রতি তো আমরাও তো এই সরকারকে সকল রাজনৈতিক দল তাকে আমরা সমর্থন জুগিয়েছি, জনগণের বিশাল অংশ সরকারের পেছনে আছে। এই আশা থেকে 16 বছরের আবর্জনাটা তারা খানিকটা পরিষ্কার করবেন, ঘরটা কিছুটা বাসযোগ্য করবেন এবং রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে নির্দিষ্টভাবে ধরুন নির্বাচনের সময়টা কি হবে সেটা তো নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনের শিডিউল জায়গাটা নিশ্চিত হবে। একই সাথে তিনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে সেনাবাহিনী ভবিষ্যতে প্রধানমন্ত্রীর দপ্তর অথবা রাষ্ট্রপতির দপ্তর কাদের দ্বারা কোথায় পরিচালিত হবেন, এরকম একটা কথা আছে। এবং তিনি ইঙ্গিত করেছেন যে যদি সংস্কার হয়, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে যদি একটা যৌক্তিক, যদি একটা ভারসাম্য থাকে, তিনি তার একটা মতামত দিয়েছেন যে এখন যেটা প্রধানমন্ত্রী সচিবালয়ের অধীনে আমাদের হলো ডিফেন্স মিনিস্ট্রির কাজ করে, ভবিষ্যতে হয়তো বললেন এটা রাষ্ট্রপতির অধীনে
থাকতে পারে কিনা। তো এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা আমরা এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলো এটা আমরা এখনো শেষ করিনি। এটা আমরা বলেছি প্রধানমন্ত্রীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার একটা যৌক্তিক ভারসাম্য থাকবে। আমরা বাইক্যামেরাল পার্লামেন্টের কথা বলেছি, পরপর দুবারে বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এগুলো আমাদের ইতিমধ্যেই আমরা বিপ্লব গণতন্ত্র মঞ্চ বিএনপি সহ রাজনৈতিক দলের একটা আলোচনা আছে। আমি সামগ্রিকভাবে তিনি যে ইতিবাচক বার্তাটা দিয়েছেন এটা মনে করি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমি আশা করব যে কিছু কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, কিছু কিছু প্রশ্ন যেগুলো ছিল তার এই সাক্ষাৎকারের মধ্য দিয়ে অনেকগুলো প্রশ্নর আমি মনে করি তিনি খুব ইতিবাচকভাবে তিনি এটার উত্তর দিয়েছেন। সালাম ভাই, আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ এই সরকারের মেয়াদ কতদিন হবে বা কতদিন থাকতে পারে, যে একটা অস্পষ্টতা ছিল সেনাপ্রধানের এই ইন্টারভিউ বা এই বক্তব্যের মাধ্যমে, সেটা কি কিছুটা ধারণা পাওয়া গেল কিনা বা স্পষ্ট হলো কিনা? না, অন্তত এটা ঠিক যে আপনি যেটা বলছেন, এতদিন তো ধুয়াশার মধ্যে কেউই অন্তত এই ব্যাপারে স্পেসিফিক কিছু বলে নাই, কিন্তু সেনাবাহিনীর প্রধান স্পেসিফিক একটা কথা বলেছেন। তা আমি এটার জন্য অবশ্যই এই বিষয়টার ব্যাপারে আমার দল রিয়াকশন দিবে। আমি শুধু এটাই বলতে চাই যে আসলে এই টোটাল বিষয়টাকে নিয়ে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া উচিত ইন্টেরিয়াম গভর্নমেন্টের, এবং একটা রোড ম্যাপ দেওয়া উচিত, যেটা আমরা প্রথম থেকে বলে আসতেছি, এবং সেটা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করেই, সেটা 1.5 বছর হোক, 1 বছর হোক, 6 মাস হোক, যাই হোক না কেন, কম বেশি যেটাই লাগতে পারে, সেটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে যত দ্রুত সম্ভব একটা রোড ম্যাপ করা উচিত, দেওয়া উচিত। তবে আমি ধন্যবাদ জানাই, দেখেন ফ্যাসিবাদী সরকার যেভাবে জনতার আন্দোলনকে দমানোর জন্য, ইভেন বিএনপি বা আমাদের বিরোধী দলকে দমানোর জন্য 17 বছর ধরে চেষ্টা করেছে, এবং রাষ্ট্রের প্রায় প্রতিটা স্তম্ভকেই তারা দলীয় সরকারের অধীনে ব্যবহার করতে সক্ষম হয়েছে। ফাইনালি আমি ধন্যবাদ জানাই যে সেনাবাহিনীকে তারা সেটা ব্যবহার করতে পারে নাই। এটা অন্তত প্রমাণ হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এখনো আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী একটা তাদের উপরে মানুষ ভর করতে পারে, আস্থা রাখতে পারে। তো সেটার জন্যই আজকে আমরা আশা করব যে এখনো আমাদের এই দেশে গণতন্ত্র ফিরে আসার জন্য এবং নির্বাচনের জন্য যতটুকু দরকার, আমরা আশা করব যে সবাই মিলে সম্মিলিতভাবেই যাতে একটা নির্বাচিত সরকারের কাছে, অর্থাৎ জনগণ যে দীর্ঘ 15 বছর যাবৎ ভোট দিতে পারে নাই, যে তার রাষ্ট্রের মালিকানাটা যে তার আছে সেটা সে উপলব্ধি করতে পারে নাই, অন্তত সেই জনগণের মালিকানাটা জনগণের হাতে ফেরত যাবে তখনই যখন সে তার ভোট দিয়ে তার একটা নির্বাচিত প্রতিনিধি সে পাঠাতে পারবে। তাই কাজে সেই ব্যাপারে আমরা আশা করব যে আজকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট তারাও বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আস্থার সাথে নেবেন, আস্থায় নিয়ে তাদের সাথে আলোচনা করবেন, এবং আলোচনা করে যাতে সেটা যতদিনই লাগে এবং এর মধ্যে যতটুকু সংস্কার করা দরকার, সংস্কারের ব্যাপারে তো বিএনপি প্রথম থেকেই বলে আসছে বা আগেও বলে আসছে। অলরেডি আমরা 31 দফা একটা দিয়েছে, বিএনপির সাথে আমাদের আন্দোলনকারী বিভিন্ন দলগুলো, সাইফুল ভাইরা সহ যারাই আছে সবার সাথে আলোচনা হয়েছে। তাই কাজে সংস্কার তো আমরা সংস্কারের বাইরে না। তা এখন কথাটা যে এই সরকার কতটুকু করতে পারবে আর কতটুকু পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট করবে সেটা আলোচনা সাপেক্ষ, সেটা আলোচনা হতে পারে। এখন যত সব ইলেকশন প্রক্রিয়াতে যাওয়া, ইলেকশন কমিশন গঠন করা, আজকে যেটা ছিল আমাদের যে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন, অলরেডি কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমাদের আছেই, এই কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনেই তো নির্বাচন হবে। দেখা যায় এটাকে এখন বিল আকারে হোক বা আইন আকারে হোক সেটাকে পাশ করে নেওয়া, এই যে কিছু কিছু কাজ যেগুলো আছে, আর স্বৈরাচারী আমলে যে কিছু কিছু বিশেষ ব্যবস্থা তারা অংশ করেছিল সেগুলোকে বাতিল করা, এই বিষয়গুলোর উপরে দ্রুত, যদিও এই সরকারকে আমরা এগুলোকে সংস্কার করার জন্য 6টা তারা করে দিচ্ছে, কমিটি করে দিচ্ছে, এবং আমরা আশা করব যে সেই কমিটিগুলো আজকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসুক, বিভিন্ন পেশাজীবী সমাজের যারা কনসার্ন যে সমস্ত ব্যক্তিগুলো আছে, প্রতিষ্ঠান আছে, তাদের সাথে বসে ইমিডিয়েট যাতে এই কাজগুলো তারা দৃশ্যত, অর্থাৎ তারা কিছু করছে, সেইগুলো অন্তত লোকের কাছে আসা উচিত। আমি একটা বিরতি নিয়ে আসি, ঠিক আছে। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর।
প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি যে কথা বলতে চাই অনুষ্ঠানে। ফিরছি আলোচনা, যাচ্ছি সাইফুল ভাইয়ের কাছে। সাইফুল ভাই, আজকে সেনাপ্রধান আরেকটি বক্তব্য দিয়েছেন যে 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত, তবে ধৈর্য ধরার উপরও তিনি জোর দিয়েছেন। তো এই বিষয়ে আলোচনা না আমরা তো না আমি বলতে চাচ্ছিলাম একটু আমরা তো ধৈর্য তো আমরা ধরে আছি, দেশের জনগণ ধৈর্য ধরে আছে, রাজনৈতিক দলগুলো ধৈর্য ধরে আছে। যেহেতু আমাদের আন্দোলন, গণজাগরণ, আমাদের গণ অভ্যুত্থান এবং তার মধ্য দিয়ে আমাদের সমর্থনে যে সরকার, ফলে এই সরকারকে টিকে রাখা, সরকার যাতে সফল হয়, তার নির্দিষ্ট এজেন্ডার মধ্যে সরকার যাতে অকার্যকর না হয়ে পড়ে, তো সে ব্যাপারে তো আমাদের দিক থেকে তো একটা সার্বিক সহযোগিতার প্রশ্ন আছে। সেদিক থেকে আমাদের ধৈর্যের কোনো ঘাটতি হচ্ছে না। কিন্তু যেটা হচ্ছে যে ধৈর্যটা ধরতে যেসব জায়গাতে বলতে পারেন সরকারকে আমরা আরো কার্যকারী ভূমিকায় দেখতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত ল অ্যান্ড অর্ডার পুরোপুরি জনগণের আস্থার জায়গাটা আসতে পারেনি। পুলিশ অধিকাংশ ক্ষেত্রে পেট্রোলে নাই, এখনো তদন্তে যাচ্ছে না, আত্মবিশ্বাসের ঘাটতি হচ্ছে। পুলিশে তো বিরাট, তার তো একটা ডেমোক্রেটিক একটা রিফর্ম দরকার পুলিশের, তাই না? পুলিশের তার ব্যাজ এবং তার পোশাক পরিবর্তন থেকে শুরু করে অনেকগুলো বিষয়। আর ফলে আমরা তো ধৈর্যের কোনো প্রশ্ন নাই। কিন্তু কথাটা এসছে এখানে, সালামের কথাটা একটু বলেছেন যে আপনি একটা সরকার আপনি একটা দৌড় শুরু করেছেন, একটা আপনি হাঁটলেন, দৌড়টা কোথায় যে আপনি শেষ করবেন, কোথায় আপনি বিশ্রাম নেবেন, কোথায় আপনি বিরতি দেবেন, জ্যোতি চিহ্নটা কোথায় টানবেন, এ ব্যাপারে আপনার ধারণা থাকা দরকার। দেশের জনগণ, রাজনৈতিক দলসহ গুরুত্বপূর্ণ অংশীজনদের কাছে আপনাকে পরিষ্কার বার্তাটা দেওয়া দরকার। আমার লক্ষ্যটা এটা, আমার কাজ এই কাজগুলো, এটা আমার ভিশন। 45 দিন হয়তো তার জন্য যথেষ্ট নয়, কথাটা ঠিক আছে। কিন্তু আমি বলেছি, আপনি এবার নিশ্চয়ই আমরা চাইব যে ইউএনওর জেনারেল অ্যাসেম্বলি থেকে ফিরে এসে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস নিশ্চয়ই তিনি এ ব্যাপারে রাজনৈতিক দল, দেশবাসীকে তিনি আশ্বস্ত করবেন, সময়ের ব্যাপারে বা একটা সুনির্দিষ্ট একটা রোডম্যাপের ব্যাপারে নিশ্চয়ই তারা আলাপ করবেন। আর সময়টা 1 বছর না 1.5 বছর লাগবে, এটা নির্ভর করবে নির্বাচনের আগে কি কি কাজগুলো, কোথায় কোথায় আপনি হাত দিতে চান। সমস্ত সংস্কার তো আপনাদের দায়িত্ব না, সে ম্যান্ডেট জনগণ আপনাদেরকে দেয়নি, রাজনৈতিক দলগুলো আপনাদেরকে দেয়নি। আপনাদের একটা নির্দিষ্ট টেনিয়রে খুব সুনির্দিষ্ট কাজ, সেই কাজগুলোর ব্যাপারে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। ছাত্র, তরুণ, জনগণ আপনাদের পেছনে আমরা সহযোগিতা করছি। কাজগুলো কি সেটার উপরে নির্ভর করবে 6 মাস লাগবে, 12 মাস লাগবে, নাকি আরো 2 মাস বেশি লাগবে, সেটা আলাপ আলোচনা করে সময়টাকে মনে করে নির্ধারণ করা যাবে। যদি আপনি সঠিক লাইনে থাকেন, 2-4 মাস সময় বাড়ালে কিন্তু কেউ কোনো প্রশ্ন তুলবে না। যখন মনে হবে যে আপনি আপনার টাস্কের বাইরে যে আপনি বাড়তে কিছু করছেন, আপনি ট্রাকের বাইরে যে আপনি কিছু করছেন, তখনই প্রশ্ন উঠবে, তখনই আপত্তি উঠবে, তখনই সমালোচনা উঠবে। আমি নিশ্চয় আশা করব অন্তর্বর্তী সরকার, প্রফেসর তারা অভিজ্ঞ মানুষ এবং তারা জন আকুতি, বিরোধী দলের আকুতি বা জনগণের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, কারণ এতগুলো সংকট তৈরি হয়েছে গত দেশে একটা অবাধ বিশ্বাসযোগ্য নির্বাচন না হওয়ার জন্য। 5 বছর পর পর এখন যে বিধান, দেশে যদি একটা ক্রেডিবল ডেমোক্রেটিক ইলেকশন হতো, এটার অর্ধেক সংকট তাহলে কিন্তু থাকতো না। রাষ্ট্র, সরকার, প্রশাসনের যে সংকটগুলো, যেখানে ভোটের ব্যবস্থা নাই, নির্বাচনের ব্যবস্থা নাই, নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের পথ যেখানে আপনি বন্ধ করে দিয়েছেন, এই জায়গাটা বন্ধ করে যদি একটা ডেমোক্রেটিক সিস্টেম যদি আপনি তৈরি করতে পারেন, অনেকগুলো সংকট কিন্তু অটোমেটিক জায়গা থেকে কিন্তু এটাকে রিজলভ করার সুযোগ আছে। আজকে সেনাবাহিনীর প্রধান যেটা বললেন, আমি মনে করি এটাতে সেনাবাহিনী এজ এন ইনস্টিটিউশন তার আস্থার জায়গাটা বৃদ্ধি পেয়েছে, মর্যাদার জায়গাটা বৃদ্ধি পেয়েছে, মানুষের ভরসার জায়গাটা বাড়বে। এটার জন্য আমরা চাইব যে তিনি এটা বাদকে বাদ বলেননি, সত্যি সত্যি তারা অন্তর্বর্তী সরকারকে 1 থেকে 1.5 বছরের মাথায় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে তারা কার্যকর সহযোগিতা করবেন। আরেকটা কথা তিনি উল্লেখ করেছেন, যেটা আমি তখন বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে অতীতের সরকারের সাথে সেনাবাহিনী, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, ব্যক্তিবর্গ যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন, তারা কিন্তু এই গুম খুন বলি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলি, অনেকগুলো রাষ্ট্রীয় সন্ত্রাসের সাথে অনেকে কিন্তু যুক্ত ছিলেন। সুতরাং তাদেরকে কিন্তু আপনার অ্যাকাউন্টে নেওয়া দরকার।
তাদেরকে এবং তাদের দায় দায়িত্ব কিন্তু অ্যাজ অ্যান ইনস্টিটিউশন কিন্তু আমি মনে করি সেনাবাহিনী নেবার কোনো প্রশ্ন নেই। সুতরাং তাদেরকে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আপনি ট্রিট করবেন, কথা বলবেন, আলোচনা করবেন এবং তাদের ব্যাপারে যা যা আপনার পদ্ধতি আছে, তাদের বিচার এবং তাদের প্রয়োজনীয় শাস্তির বিধান, এগুলো আমি আশা করি মানে এগুলো এনশিওর হবে। তাহলে মানুষের মধ্যে আস্থার জায়গাটা তৈরি হবে ভবিষ্যতে। তাহলে কি ইন্ডিভিজুয়ালি কোনো দলীয় কোনো কোটারির স্বার্থে বিশেষ কোনো বাহিনীকে তার পেশাগত দায়িত্বের বাইরে যে কেবলমাত্র তার একটা কোটারি স্বার্থের জন্য আমার কোনো রাষ্ট্রের বাহিনীকে কেউ কিন্তু ব্যবহার করার সাহস দেখাতে পারবে না। সেই জায়গাটা আমি মনে করি যে ভবিষ্যতের জন্য একটা বড় কাজ হিসেবে থাকবে। সালাম ভাই, সাইফুল ভাই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, তো এই গত 1.5 মাস হতে চললো, তো আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছে সরকার? এটা তো আসলে যতটুকু পারা দরকার ততটুকু পারছে না, এটা তো সত্যি কথা। যেহেতু পুলিশের একটা বিশাল একটা অংশ আমরা দেখেছি যে তাদেরকে সময় দেওয়া হলো, তারা সেই সময় আসলেন না, তারপরে কিছু আসলেন, এখনো অনেকে আসে নাই। তো এই কথাটা কিন্তু আমি এই পর্যন্ত বেশ কয়েকটা জায়গায় বারবার বলে আসতেছি যে এটার উপরে সরকার কেন নজর দিচ্ছে না। আমি বলছি পুলিশকে অবশ্যই তার জায়গায় ফিরে আনতে হবে। সেটার জন্য যারা আসে নাই তাদেরকে হাতে পায়ে ধরে আনার কোনো কারণ নাই। নিশ্চয়ই তারা ভয় পায় বা তারা এমন কোনো ঘটনা ঘটাইছে যে তারা আইনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। তো কাজেই সেটা ইমিডিয়েট যেটা আমি বলবো যে সেনাবাহিনী থেকে কিছু অংশ অন্তত মানে ইন্টেরিয়াম অবস্থায় আনতে হইল, যে তাদেরকে এখন কিছু সময়ের জন্য এনে হইলেও পুলিশে তাদেরকে ডিপুটেশনে আনা দরকার। এনে ইমিডিয়েট আইন শৃঙ্খলাটা যাতে বজায় রাখে সেটার জন্য চেষ্টা করা দরকার। পাশাপাশি এখন অনেক বেকার আছে যুবকরা, এতদিনে যে অলরেডি কতদিন হয়ে গেল, অন্তত 1 সপ্তাহ 10 দিনের পরেই তো উচিত ছিল যে একটা সার্কুলার দিয়ে বা নতুন পুলিশ রিক্রুট করা হবে ছেলেদেরকে মেয়েদেরকে, তাহলে দেখা যেত অনেকটা আমরা কাভার করতে পারতাম। এবং এটা এখনই ইমিডিয়েট করা উচিত। প্লাস যারা রিটায়ার করে গেছে বা যাদেরকে আগের সরকার রাজনৈতিক কারণে শুধুমাত্র সরায় রাখছে বিভিন্ন কারণে, সবাই থেকে এনে এখন এটাকে ইমিডিয়েট রেস্টোর করা দরকার। পুলিশের এই বিষয়টা অবশ্যই করা দরকার। কারণ একটা জিনিস বলতে শুধু পুলিশ না, যে দেখেন যেহেতু আগে শেখ হাসিনার সরকার টোটাল দেশটাকে লন্ডভন্ড করে গেছে, এখন এইরকম একটা ইসের মধ্যে যদি আপনি আবার সংস্কার করতে চান, পাশাপাশি তাহলে হবে কি সরকারের গতিটা আরো বাড়াতে হবে। আগের সরকার যে গতিতে চলছে বর্তমান এই সরকার গতি আরো অন্তত 50% বাড়াইতে হবে, তা না হলে কোনো কিছুই কভার করতে পারবে না। আর আরেকটা টার্গেট তাদের মনে মনে হোক এবং ওপেনলি পাবলিকের কাছে যেটা হোক, যে তারা বলে দেওয়া উচিত তাদের একমাত্র প্রধান কাজই হবে ভোট, নির্বাচন প্রধান দায়িত্বই হবে নির্বাচন। এবং নির্বাচনের মাধ্যমে একটা সঠিক একটা নির্বাচনের মাধ্যমে যাতে নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত ক্ষমতা অর্পণ করা যায় তত তাড়াতাড়ি। এবং পাশাপাশি যেটা বললাম যে এর আগে তারা বসে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কি কি সংস্কার করা দরকার সেটাও আলোচনা হতে পারে। হয়তো তারা মনে করতে পারে অনেকে যে রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার পরে হয়তো এই কাজগুলো তারা করবে না, কিন্তু আগেই যদি আলোচনা হওয়ার পরে যদি জাতির সামনে সেগুলো ওপেন করে দেওয়া হয় যে এই ফর্মুলা এটা হইতে হবে। এবং যেহেতু মনে করে যে বিএনপি আজকে বলছে না যে আজকে 2 টার্মসের বেশি কেউ সরকার প্রধান থাকতে পারবে না, এটা তো বিএনপির মতো দলের জন্য একটা বিশাল একটা, কিন্তু বিএনপি তো বলছে ইটস এ কমিটমেন্ট, অর্থাৎ এই ধরনের কিছু। তারপর আমরা যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে, এই ধরনের আরো কিছু বেসিক যে সংস্কার, এগুলো যদি আমরা একমত হয়ে যাই তাহলে তো আজকে নির্বাচন করতে সরকারের খুব একটা প্রবলেম হবে না। আর যদি আমরা ঠিক করে নেই যে আগামীতে কোনো রাজনৈতিক দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এইটা হয়তো একটা বেসিক চেঞ্জ, যেটা আওয়ামী লীগ এই জিনিসগুলোকে শেষ করে দিয়ে গেছিল। পাশাপাশি যদি আইনের শাসনটাকে যাতে কোনো অবস্থাতেই মানে ডিরেল না হয়, খর্ব না হয়, এটাকে আমি কিভাবে স্ট্রিক্ট করতে পারি, এবং যারা আইনের রক্ষক তারা যাতে কোনোভাবে আইনের ভক্ষক না হয়, এই কিছু এই যে চেক অ্যান্ড ব্যালেন্স গুলো যদি আজকে এই সরকার করে যেতে পারে তাহলে কিন্তু এটা একটা সংস্কার হবে। প্লাস
দেখা যাবে যে রাষ্ট্রটাকে একটা সামনের দিকে একটা গতির মধ্যে নিয়ে যেতে পারবে। আর তা নাহলে ঠিক আছে সময় নিলাম, সময় অলরেডি কিন্তু চলে যাচ্ছে, তাই সময় কারোর জন্য অপেক্ষা করে না। দেখা যায় যে অলরেডি চলে গেছে, 1 বছর 1.5 বছর দেখতে দেখতে চলে যাবে। এর মধ্যে কাজের কাজগুলো যদি না হয়, এরপরে এই সরকারও আক্ষেপ করবে, জনগণও আক্ষেপ করবে। ছোট ছোট করে আমরা একটু বলবেন, কারণ আমরা শেষের দিকে। সেটি হচ্ছে যে পোশাক শিল্পে বেশ অস্থিরতা চলছে আপনার আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই। তো আজকে 18 দফার ন্যায্য দাবি মেনে নিয়ে মালিক শ্রমিক সংগঠন এবং সরকারের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামীকাল থেকেই শ্রমিকরা কাজে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এবং আজকে শ্রম উপদেষ্টা বলেছেন যে বিশৃঙ্খলা বা নৈরাজ্য হলে এরপর বরদাস্ত করা হবে না। তো আমার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মানে এই সরকার আসার পরেই কেন এই অস্থিরতা তৈরি হলো? না, একটা তো ছিল যে শ্রমিকদের তো বেশ কিছু দাবি ছিল, তাদের মজুরি, তাদের ওভারটাইম, তাদের বকেয়া পাওনা, তাদের এরকম বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ তাদের দাবি ছিল। আর এর বাইরে তো অতীতে তো শ্রমিকরা অনেক কিছু তাদের দাবিটাও তারা ঠিক মতন উচ্চারণ তারা বলতে পারেনি, ফলে একসাথে অনেকগুলো বিষয় উচ্চারিত হয়েছে ইতিমধ্যেই আপনি যেটা বললেন। আর এটার পেছনে ধরুন যেটা ইতিমধ্যেই গণমাধ্যমে অনেকভাবে এসছে, বিভিন্ন শক্তির প্রত্যক্ষ পরোক্ষ বহু ধরনের ইন্ধন বা মদত এগুলো হয়তো কাজ করতে পারে বলে অনেকেরই ধারণা। কিন্তু আমি বিশ্বাস করি যে কোনো সচেতন শ্রমিক তার কারখানা সে কখনো ভাঙচুর করতে পারে না, কারণ যে কারখানার সাথে তার জীবিকা যুক্ত, যে কারখানা তাকে বাঁচিয়ে রেখেছে, সেই কারখানাকে আগুন দেওয়া অথবা জ্বালিয়ে দেওয়া, ভাঙচুর করা, এটা কোনো ট্রেড ইউনিয়ন, কোনো দায়িত্বশীল শ্রমিক সংগঠন অথবা কোনো সচেতন শ্রমিকের এটা কাজ না। আজকে যেটা আপনি উল্লেখ করলেন, মানে অধিকাংশ কারখানা চলছে, যেটুকু পারে মালিকরা বন্ধ করে আমি বলেছি গতকালকে যে বন্ধ করে দেওয়াটা কোনো সমাধান না। আপনি যে 18 দফা, যেটা অধিকাংশই শ্রমিকদের ন্যায্য দাবি, তাদের এই যে মজুরি বৃদ্ধির প্রশ্ন, জাতীয় ন্যূনতম মজুরির ব্যাপারে পর্যায়ক্রমে একটা সিদ্ধান্তের জায়গায় যাওয়া, তাদের বকেয়ার ব্যাপারে, হাজিরার ব্যাপারে অনেকগুলো প্রশ্ন আছে। তো যেগুলো ইতিমধ্যে গত কদিন ধরে আলাপ আলোচনা করে আজকে মানে দুপুরের দিকে আজকে তারা একটা 3 পক্ষ আলোচনা করে একটা সমঝোতা এসছেন। এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি, কারণ আমাদের রপ্তানি বাণিজ্যের তো ক্ষেত্রে গার্মেন্টস তো খুব একটা গুরুত্বপূর্ণ, তার একটা মানে অংশীদারিত্ব। সুতরাং আমি আশা করি এই সমঝোতাটা এটা কার্যকর হবে, এটা কেবলমাত্র কাগজে কলমে থাকবে না, শ্রমিকদের মধ্যে আস্থার জায়গাটা তৈরি হবে, কাজে তারা ফিরে যাবেন। এবং যে সমঝোতা চুক্তিগুলো হয়েছে আমরা দেখতে চাইব যে অবিলম্বে সেগুলো কার্যকারী হবে। আরেকটা জানেন যে অনেকগুলো সংকট তৈরি হয়েছিল ঝুট ব্যবসাকে কেন্দ্র করে, তো সেগুলো যদি সমাধানটা করা যায়, কারণ শ্রমিকদের ন্যায্য আন্দোলনটা কোনো ষড়যন্ত্র না। অনেক সময় এটাকে আপনি আন্দোলন, ন্যায্য দাবিটাকে আপনি ষড়যন্ত্র বলে তখন কিন্তু আপনি আসল দাবিটাকে তখন আপনি কিন্তু এটা হারিয়ে যায়। তো আমি মনে করি ইতিমধ্যেই তাদের একটা বোধোদয় হয়েছে, আলাপ আলোচনা তারা একটা জায়গাতে এসছেন। আমি আশা করি শিল্পাঞ্চলে এখন অস্থিরতাটা কমবে এবং এখন একটা শ্রমের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করার মধ্য দিয়ে উৎপাদনের জায়গাটা আমরা এখন আগের জায়গায় আমরা আসতে পারবো। সালাম ভাই, একটা প্রশ্ন আপনাকে করতে চাই যে আমরা দেখেছি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, অনেক বলবো না, মানে বেশ কিছু, তার মধ্যে আপনার সালমান এফ রহমান রয়েছেন, আনিসুর রহমান রয়েছেন, কিন্তু যারা মূলত রাজনীতিবিদ, বড় বড় রাঘব বোয়াল যাদেরকে বলা হয়, তাদেরকেও কিন্তু এখনো পর্যন্ত ধরা হয়নি, অনেকেই দেশের বাইরে চলে গেছেন। তো আসলে তাদেরকে না ধরে শুধু সালমান এফ রহমান বা আনিসুল হকদের মতো যারা শর্ট টাইমের জন্য রাজনীতি করেছেন বা এসেছেন, তাদেরকে ধরে আসলে কতটা সংস্কার বা বিচার করা কতটা ফায়দা মানে হবে, সফলতা অর্জন করবে? একদম একটা আপনার সাথে 100% আমি একমত। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলছেন যে বিগত সরকারের মূলত যারা এই কলকাঠিগুলো নাড়ছে, হ্যাঁ সালমান এফ রহমান একটা হইতে পারে এর মধ্যে, কিন্তু রাজনৈতিকভাবে যে আরও যে সমস্ত ছিল, যাদের আজকে গ্রেপ্তার হওয়া উচিত ছিল, যাদেরকে আইনের আওতায় আনা উচিত ছিল, দেখা গেল যে অনেকে কিভাবে বর্ডার ক্রস করে চলে গেল বা কিভাবে দেশের বাইরে চলে গেল, কিভাবে, হাউ কাম, এটা কিভাবে হইলো? একটা সরকার তো আছে এবং সরকারের মেশিনারিজ তো ওয়ার্ক করতেছে, তো কাজে এগুলোকে জবাব দিতে আনা উচিত যে তারা গেল কিভাবে এবং তার জন্য
কোথায় কোথায় কি ফল্ট হয়েছে তাদেরকে যদি মানে আইনের আওতা আনে তাহলে এগুলো পরিষ্কার হয়ে যাবে। আর যদি এখনো দেশে এরকম যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করা উচিত। আর না হলে ষড়যন্ত্র চলতেই থাকবে। যে আপনি বলছেন না যে ষড়যন্ত্র কিন্তু শ্রমিক করে না, ষড়যন্ত্র সাধারণ মানুষ কিন্তু করে না। ষড়যন্ত্র করে যার স্বার্থটা জড়িত থাকে, উপরের মহল থেকেই ষড়যন্ত্র হয়, কখনো নিচের মহল থেকে হয় না, সীমান্তের ওপার থেকে হয়, আন্তর্জাতিকভাবে হয়। এইখানে আজকে দেখেন আমাদের একটা বলি যে আন্দোলন হয়েছে সব ঠিক আছে, এই যে গাজী টাওয়ারের মালিক হয়তো হইতে পারে আওয়ামী লীগের একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কিন্তু জাতীয়ভাবে অন্তত গাজী টায়ার এইভাবে পুড়ে যাক এটা তো অন্তত যারা দেশকে ভালোবাসে তারা কেউ চাইতে পারে না, বা তারা কেউ করেও নেই। ওইখানকার শ্রমিকরাও করে নাই, সাধারণ মানুষরাও করে। এটা কারা করলো? অর্থাৎ এই ধরনের কিন্তু যে আছে না যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়া, অর্থাৎ আগুন লেগে গেছে এর মধ্যে আলু পুরা তুমি খাও, এই ধরনের কিছু থাকে যারা ইন্টেনশনালি। আজকে ব্যবসায়ী সেক্টরটারও প্রত্যেকটা সেক্টরে আজকে আওয়ামী লীগ বা শেখ হাসিনা দলীয়করণ করে এমনভাবে নিয়ে গেছিল এবং সিন্ডিকেট করে, যেহেতু সিন্ডিকেট করছিল, এই মনে করেন এখানে 1000 ব্যবসায়ী আছে, 10 জন সিন্ডিকেট করে সবকিছু করতেছে, বাকিরা পারেই না। আর এই কারণে অনেক সময় অস্থিরতার সৃষ্টি হয়। কাজে এখন এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। এখনো কিন্তু সিন্ডিকেট আছে, সব জায়গায় সিন্ডিকেট আছে। আজকে প্রশাসনে বলেন, আজকে ব্যবসায় বলেন, আজকে যে কোনো সেক্টরে বলেন, সেই সিন্ডিকেটগুলো অ্যাজ ইট ইজ আছে। কাজে সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আজকে চেষ্টা করা উচিত। এবং আপনি যেটা বলছেন ওই সমস্ত এখনো যারা মূলত কোথায়, ওবায়দুল কাদের কোথায়? আজকে এই টোটাল ঘটনার জন্য যে বলল আমার ছাত্রলীগই যথেষ্ট আজকে ছাত্রদেরকে টাইট করার জন্য, আজকে সে কোথায়? এরকম আরো তো অনেকেই আছে, তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে। আমি এক্ষেত্রে যেটা বল, শেষ পর্যায়ে ছোট করে বলুন। হলো যে ধরুন, অর্থাৎ যাদেরকে আপনি এয়ারপোর্ট থেকে যাদেরকে আপনি ফেরত দিলেন, তারা যখন দেশ ত্যাগ মানে করে, যখন তার দেশ ত্যাগ করতে পারে, এগুলো নিয়ে কিন্তু জনমনে নানা প্রশ্ন আছে। যেটা সালাম ভাই বললেন, গত এই সরকারে যারা গুরুত্বপূর্ণ কুশীলব, মানুষ যাদেরকে আইনের আওতায় দেখতে চেয়েছে, যাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপত্তি আছে, সমালোচনা আছে, বিক্ষোভ আছে এবং অসংখ্য অভিযোগ আছে, তাদেরকে আমরা চাইব যে সম্ভব খুব তাড়াতাড়ি তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে বিচারের মুখোমুখি তাদেরকে দাঁড় করানো হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।